মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে তা আপনাদের মাধ্যমে আমরা অবগত করতে চাইছি রাজ্যের জনগণকে। Approval for filling up of 185 posts of junior operator pump group C in the Public Works Department water resource. পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্সের অধীন 185 নাম্বার জুনিয়র পাম্প অপারেটর নিয়োগ করা হবে। আজকের ক্যাবিনেট মিটিং এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে পাম্প অপারেটর নিয়োগ হবে সম্পূর্ণ জিআরবিটি করবে। আজকের ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাদের যে কোয়ালিফিকেশন তা মাধ্যমিক পাস এবং আইটিআই যে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন বিভাগে সেটা প্রযোজ্য হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিং এ আজকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Madhyamik or its equivalent examination passed from any recognized board, institution with certificate from ITI on fitter, motor mechanics, diesel mechanics, welder, electrician trade. বিভিন্ন ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে রিকগনাইজড বোর্ড থেকে এবং এই পরীক্ষা জিআরবিটির মাধ্যমে সম্পন্ন হবে। 185 পোস্ট পাম্প জুনিয়র পাম্প অপারেটর আজকের ক্যাবিনেট মিটিং এ এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ 57 ভ্যাকেন্ট ফ্যাকাল্টি পোস্ট, এর মধ্যে 17টা প্রফেসর, 20 জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং 20 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রেগুলার পে বেসিসে ভেটেরিনারি যে সায়েন্স কলেজ রয়েছে আমাদের আরকে নগরে সেখানে রিক্রুটমেন্ট করা হবে। টিপিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। 57 জন ফ্যাকাল্টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 20 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 20 জন এবং 17 জন প্রফেসর, এই 57 জন ভ্যাকেন্ট পোস্ট নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। আজকে ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চাকরির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 310 নং পোস্ট of Tripura Engineering Service, Grade 5 and Tripura Engineering Service, Grade 5A and Grade 5B, Junior Engineer, Civil, Mechanical and Electrical under Public Works Department, Government of Tripura. PWD দপ্তরের অধীন টোটাল 310 খানা পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। তার মধ্যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড 5A ক্যাটাগরি এবং ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড 5B ক্যাটাগরি। যেটা এ ক্যাটাগরি জুনিয়র ইঞ্জিনিয়ার, তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিগ্রি মানে বিটেক, আর যেটা গ্রেড 5B জুনিয়র ইঞ্জিনিয়ার তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা। 310 খানা পোস্ট, এর মধ্যে ডিগ্রি সহযোগে সিভিল 169 জন, মেকানিক্যাল 8 জন এবং ইলেকট্রিক্যাল 18 জন। টোটাল 195টা পোস্ট ডিগ্রি যারা ইঞ্জিনিয়ার হোল্ডার রয়েছে, ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি হোল্ডার, টোটাল 195টা পোস্ট তাদের হবে জুনিয়র ইঞ্জিনিয়ার
গ্রেড এ, আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের হবে সিভিলের 104, মেকানিক্যালের 5 এবং ইলেকট্রিক্যালের 6, টোটাল 115 জন। তারা হবে, তাদেরকেও জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ করা হবে, কিন্তু তারা হবে গ্রেড বি। অর্থাৎ যাদের ডিগ্রি রয়েছে তারা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 5A, আর যাদের ডিপ্লোমা রয়েছে তাদের বলা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 5B। টোটাল পোস্ট 310 খানা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। আজকের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমাদের রাজ্যের মেয়ে অস্মিতা দে, শ্রীমতী অস্মিতা দে ইতিমধ্যে ভারতবর্ষের গর্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কমনওয়েলথ গেমসে গ্লাসগোতে স্বর্ণপদক জিতে জুডোতে, এবং আজকে সে ত্রিপুরাতে রয়েছে। রাজ্য সরকার 2.5 ঘন্টা জায়গা প্রদানের সিদ্ধান্ত সেটা গ্রহণ করেছে শ্রীমতী অস্মিতা দেকে, এবং তার যে প্রিমিয়াম proposal for waiving of allotment premium amounting to 33,50,239 for allotment of land measuring 0.0500 acres at Mouja Agartala sheet number 12 under Shodor subdivision in favor of Srimati Oshmita De, gold medalist in judo at the Commonwealth Games 2026 held at Glasgow for homestead purpose. ঘর নির্মাণ করার জন্য 2.5 ঘন্টার মতো জায়গা তাকে প্রদান করা হয়েছে। এই যে মৌজা শীট নাম্বার আমি বললাম, অভিনবস্থিত কোনো একটি জায়গায়, এবং তার যে প্রিমিয়াম, যেহেতু অ্যালটমেন্ট, তার যে প্রিমিয়াম 33,50,239 টাকা, সেটা মুকুব করা হয়েছে। আজকের ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। 33,50,239 টাকা, এটা প্রিমিয়াম। অ্যালটমেন্ট দিলে আপনারা জানেন যে প্রিমিয়াম দিতে হয়, ওই অ্যালটমেন্টের প্রিমিয়াম সেটা। সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক ছিল, এবং আমাদের সরকার আসার পর সেটা আমরা ম্যান্ডেটরি করেছিলাম যে কোনো অ্যাসপিরেন্ট চাকরির ক্ষেত্রে পিআরটিসি থাকতে হবে ত্রিপুরা রাজ্যের, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এই নিয়ে দিল্লির একজন বাসিন্দা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিল, এবং ত্রিপুরা হাইকোর্ট বলেছে যে এটা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 16(3) কে হিট করছে, কন্ট্রাডিক্ট করছে। সুতরাং রাজ্য সরকারকে সেটাকে রিভিউ করার জন্য নির্দেশ পাঠায় মাননীয় হাইকোর্ট। আজকের ক্যাবিনেট মিটিং এ পিআরটিসি যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা ক্যান্সেলেশনের জন্য সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পাশাপাশি রিক্রুটমেন্ট রুলসে রাজ্যের যেটা পিআরটিসি বাধ্যতামূলক ছিল, এখন তার পরিবর্তে বাধ্যতামূলক করা হয়েছে the candidate must have completed regular schooling for at least 5 years in between class 1 to class 12 from a schools located in the state of Tripura. অর্থাৎ 5 বছর কন্টিনিউয়াসলি সে পড়াশোনা করেছে ত্রিপুরা রাজ্যে, স্কুলিং যে কোনো স্কুলে, তাকে বিবেচিত করা হবে যারা চাকরিজীবী বা চাকরি চায়, যারা জব সিকার, যারা ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরি পেতে চায়, তারা ত্রিপুরা রাজ্যে যে কোনো স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত 5 বছর অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে। দেন হি উইল বি এলিজিবল টু টেক পার্ট ইন দ্য ইন্টারভিউ প্রসেস। আগে যেটা ছিল পিআরটিসি, সেটাকে ক্যান্সেল করে এই ক্লজ এখানে ঢুকানো হয়েছে। আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ
আগের যে প্রভিশনটা, ইট ওয়াজ কন্ট্রাডিক্টিং ডাইরেক্টলি দ্য আর্টিকেল 16 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সাংবাদিক বন্ধুরা, আমাদের আজকের ক্যাবিনেট বৈঠকে আরো নতুন 4টে ফায়ার স্টেশন, বক্সনগর, মনোবঙ্কুল, গঙ্গানগর এবং গর্জি, 4টি স্থানে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের অধীন নতুন 4টে ফায়ার স্টেশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল ডিপার্টমেন্ট, আপনারা জানেন যে যারা এক্স সার্ভিসম্যান, সেনাবাহিনীতে চাকরি করত, তাদের যে ফ্যামিলি, তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে কিছু গ্রান্ট দেওয়া হয়ে থাকে। সেই গ্রান্টের যে অ্যামাউন্ট, সেটা বৃদ্ধি করা হয়েছে। যেমন এখানে সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সমেন্ট অফ ভেরিয়াস গ্রান্টস আন্ডার ত্রিপুরা অ্যামালগামেটেড স্পেশাল ফান্ড ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড রিহেবিলিটেশন অফ এক্স সার্ভিসম্যান, ইস্যুয়েশন অফ নোটিফিকেশন দেয়ারঅফ। আমাদের বিভিন্ন ক্ষেত্রে সৈনিক বোর্ড এবং রাজ্য সরকার এক্স সার্ভিসম্যানদের ফ্যামিলির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বা কিছু গ্রান্ট তারা প্রদান করে আসছে, এবং কিছু জিনিস যেমন মেনটেনেন্স অ্যান্ড আপকিপ অফ সৈনিক রেস্ট হাউস ওয়ান টাইম গ্রান্ট 20 লক্ষ টাকা প্রদান করা হচ্ছে, যেটা জিবির আশেপাশে রয়েছে সৈনিক রেস্ট হাউস, সেটাকে রিনোভেশন বা রিস্ট্রাকচারিং করা হবে, 20 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এটা ওয়ান টাইম নতুন স্কিম, ওয়ান টাইম গ্রান্ট দেওয়া হচ্ছে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু ল্যান্স নায়ক উদয় দেব বর্মা, ওয়ান টাইম গ্রান্ট 4 লক্ষ টাকা প্রদান করা হচ্ছে। আমাদের এমার্জেন্সি রিলিফ ফান্ড ফর এক্স সার্ভিসম্যান অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্টস আগে ছিল 5,000 টাকা, এখন এটাকে 50,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্কলারশিপ স্টাইপেন্ড ফর ক্লাস 1 টু ক্লাস 12, যারা এক্স সার্ভিসম্যান ফ্যামিলি, 3,000 টাকা ছিল, সেটাকে 7,000 টাকা করা হয়েছে। ডিগ্রি ডিপ্লোমা কোর্স পড়াশোনার জন্য 6,000 টাকা ছিল, 12,000 টাকা করা হয়েছে। মেরিটেরিয়াস স্কলারশিপ 9,000 টাকা থেকে 14,000 টাকা করা হয়েছে। মান্থলি মেনটেনেন্স অ্যালাউন্স টু দ্য ওয়াইফস 12,000 ছিল, সেটা 15,000 করা হয়েছে। ল্যাপটপ টু ওয়ান গার্ল চাইল্ড অফ উইডো অফ এক্স সার্ভিসম্যান হু পাসড হায়ার সেকেন্ডারি মানে ক্লাস 12, আগে ছিল 80% মার্কস পেতে হবে, এখন 60% মার্কস পেলে সেটা এলিজিবল হবে। অর্থাৎ ল্যাপটপ টু ওয়ান গার্ল চাইল্ড, একটা মেয়েকে, উইডো এক্স সার্ভিসম্যান যার স্বামী মারা গেছে, ওই বিধবার মেয়েকে 80% মার্কস আগে পেতে হতো, এখন 60% মার্কস পেলে তাকে ল্যাপটপের জন্য অর্থ দেওয়া হবে। তো এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে জিএ পলিটিক্যাল ডিপার্টমেন্ট থেকে, যারা এক্স সার্ভিসম্যান তাদের পরিবারের জন্য। এটা হচ্ছে ইমার্জেন্সি রিলিফ ফান্ড ফর এক্স সার্ভিসম্যান অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্টস। 5,000 ছিল, এটাকে 50,000 করা হয়েছে। বক্সনগর, মনোবঙ্কুল, গঙ্গানগর অ্যান্ড গর্জি। হ্যাঁ, আজকের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। পিআরটিসি আমাদের রাজ্যে যে কোনো চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা, ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে সুবিধা দেওয়ার জন্য। কিছুদিন আগে দিল্লির কোনো এক বাসিন্দা হাইকোর্টে মামলা করে, যেটা আর্টিকেল 16 ভারতবর্ষের সংবিধানে, সে আর্টিকেল 16(3) কে হিট করছে বা কন্ট্রাডিক্ট করছে। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য নির্দেশ প্রদান করে, এবং
ত্রিপুরা হাইকোর্টের এই নির্দেশ আসার পর সেটা পিআরটিসির যে বাধ্যতামূলক বিষয়টা ছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে, কিন্তু পাশাপাশি এখন থেকে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের অন্তত ত্রিপুরা রাজ্যের ক্লাস 1 থেকে 12 এর মধ্যে 5 বছর পড়াশোনা করতে হবে এক নাগারে। এটা 1 থেকে 5 হতে পারে, এটা 5 থেকে 10 হতে পারে, এটা 5 বছর অন্তত কিউমুলেটিভ 5 বছর পড়াশোনা করতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। পিআরটিসি ক্যান্সেল করা হয়েছে, কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চায় ত্রিপুরা রাজ্যে চাকরির জন্য, তাদের ত্রিপুরা রাজ্যে 5 বছর পড়াশোনা করতে হবে। স্কুল সার্টিফিকেট এখন ত্রিপুরা রাজ্যে যে কোনো স্কুলে যদি পড়াশোনা করে তবে নিশ্চয়ই বোর্ডের বা স্কুলের কাছে সেই রেকর্ড থাকবে। এখন মাধ্যমিক পাস ত্রিপুরা থেকে করলো, তো মাধ্যমিক পাস করলে সে বোর্ডের থেকে সার্টিফিকেট থাকবে, বা তার আগে 5 বছর তো তার পড়াশোনা করতে হবে যে কোনো স্কুলে। স্কুলে যদি পড়াশোনা করে তবে স্কুলের কাছে থাকবে বা ডিস্ট্রিক্ট অথরিটির কাছে সেটা থাকবে, তো তার ভিত্তিতে তাকে অ্যাপ্লাই করতে হবে। স্কুল সার্টিফিকেট 5 বছর পড়াশোনা, কন্টিনিউয়াস 5 বছর পড়াশোনা। At a stress, or it may be a break also within class 12. No, it was at a stress. At a stress. It is at a stress. কালকে একটা চিঠি পাঠিয়েছিলেন বিমান কমা এবং ভাড়া বাড়া সংক্রান্ত ইস্যুতে, কোনো রিপ্লাই কি এসেছে বা এটার আপডেট কি আছে? না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কোনো একটা অনুষ্ঠানে বলছিলেন, উনিও বিষয়টা দেখছেন। আমিও কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মিনিস্টারকে চিঠি পাঠিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে গিয়ে ওনার সঙ্গে কথা বলবো। তো সেই বিষয়টা আমাদের আসলে এয়ারলাইন যে সার্ভিস প্রোভাইডার, যারা সার্ভিস প্রোভাইড করে আমাদেরকে, তারা ডিকন্ট্রোলড রাজ্য কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট অধীনে নেই। আর আমাদের রাজ্য সরকারের তো তাদের সাথে কোনো লিঙ্কেজই থাকে না, কিন্তু অনেকের ধারণা যে রাজ্যের পরিবহন দপ্তরের অধীন হয়তো সিভিল এভিয়েশন বা রেল এই জিনিসগুলো, কিন্তু সেটা সঠিক। তাই আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা দাবি জানাতে পারি যে জিনিসটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা করেছেন, কিন্তু দেখা যাবে আমরা যখন কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীও কথা বলবেন আগামী দিনে, আমরা চেষ্টা করব যাতে এয়ারলাইনের সংখ্যা না কমানো যায়। রিজন বিহাইন্ড ইট, মানে we often find যে প্রচন্ড ভিড় থাকে in this route particularly, এবং infrastructure is, what is the reason, and there is also a subsidy in the fuel also. It is best known to the companies only, because these all are profit earning companies. They must look for earning profit only. They are bent upon profit only, earning profit. So we can take up the matter with the authorities, which we have done earlier also, and our Honorable Chief Minister has also been kind enough to take up the matter with Union Civil Aviation Minister on several occasions, and I myself have also written a letter to the Honorable Civil Aviation Minister yesterday, but the response is still awaited. Let's see, and our effort will be always to maintain the status quo. উড়ান প্রকল্প রয়েছে, উড়ান প্রকল্পের অধীন দেখুন, উড়ান প্রকল্প একটা, কিন্তু প্রকল্পকে ইমপ্লিমেন্ট করতে গেলে উড়ানের মধ্যে তো টেন্ডার বেসিস। এখন যে এজেন্সিকে, এয়ারলাইন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে, সেই এয়ারলাইন কোম্পানি নিজের প্রফিটটার কথা চিন্তা করে তারা বিমান চলাচল করবে। এখন ওই সমস্ত কোম্পানিগুলো যদি না আসে, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তো কিছু করতে পারবে না। যেমন আমি কৈলাসহর এয়ারপোর্টের কথাই বলছি, এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে। রাজ্য সরকার আন্তরিক এই বিষয়টা নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিক, মিটিংও করেছেন, আমিও করেছি, দিল্লি থেকে প্রতিনিধি দল এসছে। যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে উড়ান মানে কানেক্টিভিটির আন্ডারে, সেখানে কোম্পানি বলছে যে 19 সিটারের এয়ারলাইন চালু করার জন্য, কিন্তু সেটা ভাইবেল হবে কিনা ওই কোম্পানির কাছে নিশ্চয়ই তারা একটা কেস স্টাডি বা R&D করবে, সেটা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজ্য সরকারের তাতে কিছু করার থাকে না। উড়ান কোম্পানিতে বিভিন্ন এয়ারলাইন এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয় টেন্ডারের মাধ্যমে, কোন রুটে কারা যাবে। এখন তারা যদি না আসে, সেখানে আমাদের হাতে তো কিছু করার থাকে না। বিভিন্ন স্কুলের ভিতরে শিক্ষক সংকট রয়েছে, এরপরে বেকাররা রাস্তায় আন্দোলন করছে, যারা আছে
সেই বিষয়ে এবং বিভিন্ন দপ্তরে কিছু নিয়োগ হয়েছে অনেকদিন আগে, সেগুলো ছাড়া হচ্ছে না। সেই বিষয়ে কি ক্যাবিনেটের কোনো রকম সিদ্ধান্ত দেখুন, নেওয়া রাজ্য হয়েছে? সরকারের নিয়োগের যে বিষয়টা, নিয়োগ আজকে যেটা সিদ্ধান্ত হলো ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, পিডাব্লিউডিতে, ওয়াটার রিসোর্সে বা আমাদের বিভিন্ন দপ্তরে, সেগুলো এমন নয় যে কালকেই নিয়োগ হয়ে যাবে। একটা করবে জেআরবিটি, একটা করবে টিপিএসসি। এই যে প্রক্রিয়াটা, এটা একটা প্রক্রিয়া, ইটস এ প্রসেস, এবং এই প্রসেসটা কমপ্লিট করতে একটা বিশাল সময় লাগে ট্রান্সপারেন্সি মেনটেন করে। যখন নিয়োগ সিদ্ধান্ত হয়েছে, যখন নিয়োগ প্রক্রিয়ার প্রসেস শুরু হয়েছে, এটা শেষ হবে, তার একটা টাইম লিমিট থাকে, ওই টাইমের মধ্যে সেটা শেষ হবে। মাঝখানে বিভিন্ন আইনি জটিলতা তৈরি হয়, কেস হচ্ছে, তো সেই আইনি জটিলতাগুলো পেরিয়ে দপ্তরকে বা সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো এই জিনিসগুলো দপ্তরের বা মাননীয় মুখ্যমন্ত্রীর বা দপ্তরের যে মন্ত্রীরা রয়েছেন তাদের নজরে রয়েছে, এবং আগামী দিনে সঠিক সময়ে এই রিক্রুটমেন্টগুলো, প্রসেসগুলো সম্পন্ন হবে। আচ্ছা, একটা জিনিস, আমাদের গত 15 দিন যাবত ট্রেন লাইন বন্ধ, গুডস ট্রেনের রোডও বন্ধ, অপরত কিছু আইতেছে না, চিফ সেক্রেটারি আসলে বন্ধ। এইগুলো প্রসেস দ্রুত করার জন্য রাজ্য সরকার রেলওয়ের, আপনি জানেন যে প্রবল বর্ষণ চলছে, এবং বর্ষণের ফলে নর্থ ইস্টের আমাদের আসাম আগরতলার যে লাইন বিভিন্ন সময় ডিরেলমেন্ট হয়, ডিসরাপশন হয়, সেগুলো আমরা এনএফ রেলওয়ের সাথেও কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত সিরিয়াসনেস যে বিষয়টা, সিরিয়াস নয়। নতুবা আমাদের পেট্রোলের ট্যাঙ্কার কি করে আসছে, গাড়িগুলো কি করে আসছে, আমাদের পেট্রোলে তো কোনো ক্রাইসিস নেই, বা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এমন নয় যে আটকে রয়েছে, ক্রাইসিস রয়েছে। তো সিরিয়াস ততটুকু নয়, তবে কিছু ডিসরাপশন রয়েছে। এনএফ রেলওয়ে থেকে আমরা আলোচনা করেছি, সেগুলো তারা সারাইয়ের কাজ, যুদ্ধবলীন তৎপরতায় সারাইয়ের কাজ চলছে। স্যার, যেটা পিআরটিসি বাধ্যতামূলক নয়, আর যেটা স্কুলের সার্টিফিকেট কবে থেকে লাগু হবে স্যার? ইমিডিয়েটলি নেক্সট যত প্রসপেক্টিভ যে রিক্রুটমেন্ট গুলো হয়ে গেছে, সেগুলো হয়ে গেছে ইমিডিয়েটলি। এখন থেকে, যেমন আজকে আমরা অনেকগুলো চাকরির ঘোষণা দিলাম, এখান থেকে এগুলো চালু হবে। প্রসপেক্টিভ মানে হেন্সফোর্থ, এখন থেকে যা নিয়োগ হবে এই নতুন আইনে বা নতুন সিদ্ধান্তে নিয়োগ হবে। স্যার, ইদানিং আপনি যেটা ক্যাবিনেটে জিআরবিটির ক্ষেত্রে অনেকগুলো সিদ্ধান্ত হচ্ছে, বিগত ধরুন 4-5 যেগুলি ক্যাবিনেট, বেশ কয়েকটি জিআরবিটি যে ওয়ান প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি। তো কবে নাগাদ জিআরবিটি টুটা আবার হবে? কারণ 1 বছর পর পর সেগুলি চাকরিগুলি, মানে যেগুলি আপনারা ডিসিশন নেন, সেগুলো অবরোধ হয়ে যায়, পরবর্তী সময় আপনাদের আবার ক্যাবিনেট ডিসিশন নিতে হয়। তো অনেকগুলি ক্ষেত্রে এরকম অনেকগুলি ডিসিশন রয়েছে যেগুলো 1 বছর হয়ে গেছে। দেখুন, জিআরবিটি ইটস এ বোর্ড, ইটস এ রিক্রুটমেন্ট বোর্ড, তার একটা পরিকাঠামো রয়েছে। জিআরবিটি, আপনি সঠিক বলেছেন, এবং এই বিষয় নিয়ে আমাদের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে, মুখ্য সচিবের উপস্থিতিতে, মন্ত্রীদের উপস্থিতিতে আমাদের আলোচনা হয়েছে জিআরবিটিকে আরো স্ট্রেংথেন করার জন্য, এবং সরকার জিআরবিটিকে আরো স্ট্রেংথেন করবে আগামী দিনে, যাতে যেই প্রসেসটা শুরু হয়েছে সেটা সময়ে বা সময়ের আগে যেন সম্পন্ন করা যায়। জিআরবিটি এমন নয় যে আজকে আমরা 100টা বা 200টা রিক্রুটমেন্টের জন্য আমরা রিকুইজিশন পাঠালাম সরকারের তরফ থেকে, জিআরবিটি কালকে থেকে এটা প্রসেস শুরু করে দেবে। জিআরবিটি একসঙ্গে 2-4-5 হাজার যখন একুমুলেশন হবে, একসঙ্গে তাদের কাছে জমা পড়বে রিকুইজিশন, তখন জিআরবিটি রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবে। তো এটা করতে গিয়ে ফিনান্সের অ্যাপ্রুভাল নিয়ে, জিএপিএনটির অ্যাপ্রুভাল নিয়ে, ক্যাবিনেট করে, আপনার প্রসেস করে যখন দপ্তর থেকে পাঠানো হবে, একটার পর একটা দপ্তর জিআরবিটিকে পাঠাবে। তো জিআরবিটিকে হ্যাভস টু ওয়েট আপ টু সার্টেন পিরিয়ড অফ টাইম ফর অ্যাকুমুলেশন অফ এ গুড নাম্বার অফ ক্যান্ডিডেটস। তারপর তারা অ্যাডভার্টাইজমেন্টে যাবে। 100, 200, 300, 400 জন্য জিআরবিটি রিক্রুটমেন্ট করবে না। পোস্ট গ্রাজুয়েশনের পরে তো বলছিলি যে নির্দিষ্ট সময়ে নিয়োগ না হলে পুলিশ হয়ে যায়, একটা নির্দিষ্ট সময় না, এগুলো যেমন আজকে একটা ক্যাবিনেট, আমি আপনাকে বলি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার রিক্রুটমেন্টের সেখানে একটা ফাইল এসেছিল, মানে প্রপোজাল কি, রিক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 339টা পোস্ট। আমার ইনিশিয়াল ধারণা ছিল এটা হয়তো নতুন হবে, নতুন রিক্রুটমেন্ট, কিন্তু আমার একটু কনফিউশন ছিল। আমি যখন স্পেশাল সেক্রেটারি ফায়ার সার্ভিস, কেউ যখন ফোন করে আমি জানলাম, এবং নোটটা যখন আমি পুরা ডিপার্টমেন্টের, ধরুন একটা বড় নোট ভলিউম থাকে, আমি মোটামুটি যখন পুরোটা পড়লাম, তখন দেখলাম যে
এটা যেটা 2022-23 সালে যেটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল সেটারটা এটা অলরেডি পোস্ট ল্যাপস হয়ে গেছে। তারা আবার ক্যাবিনেটের মাধ্যমে ফিনান্স হয়ে জিএপিএনটি হয়ে তারা এটাকে আবার রিক্রিয়েট করেছে। ফিনান্স তো অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আগে, কিন্তু যেহেতু অ্যাপয়েন্টমেন্ট হয়নি তাই এবার পোস্ট রিক্রিয়েট করা হয়েছে, কিন্তু প্রসেস কিন্তু রিক্রুটমেন্টে চলছে। ইট ইজ ইন ফাইনাল শেপ, অন দ্য ভার্জ অফ কমপ্লিশন। মেরিট লিস্ট আউট হয়ে গেছে, এখন ভাইবা বসে চলছে। একটার হবে 18 তারিখ, আরেকটার বোধ হয় এ মাসেই দুটো, ফায়ারম্যান এবং ড্রাইভার ফায়ার সার্ভিসে প্রায় 339 খানার মতো পোস্ট। এগুলো দপ্তর যদি ল্যাপস হয়ে যায় রিভ্যালিডেট করার প্রসেস রয়েছে বা রিক্রিয়েশনের প্রসেস রয়েছে। এতে আতঙ্কিত হবে। আপনি পোস্ট ক্রিয়েট করলেন আজকে 1 বছর একটা ফিনান্সিয়াল ইয়ার। যদি 1 বছরের মধ্যে না হয় এটা আবার রিক্রিয়েট করতে হয় বা রিভ্যালিডেট করতে হয়। রিভ্যালিডেট করতে হয় টাকা পয়সার ক্ষেত্রে, অ্যামাউন্ট ফিনান্সের ক্ষেত্রে, আর পোস্টের ক্ষেত্রে সেটাকে রিক্রিয়েট করতে হয়, যেটা আজকে করিয়ে নিয়েছে তারা। তো এটা রিক্রুটমেন্ট প্রসেসে এটা কোনো হিন্ডারেন্স হবে না। যেটা রিক্রুটমেন্ট চলছে, কিন্তু যেহেতু ওই টাইমের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়নি তাই পোস্টটাকে আবার রিক্রিয়েট করে নেওয়া হবে। Sir, like IAS and IPS, why can't JRBT also have at least a yearly routine that at a fixed date they'll have an examination? Why can't that be created? At If least like UPSC, you mean to say? yeah. See, UPSC is a vast body. You know what is the number of aspirant or candidates participate for IAS and IPS every year? It's more than 22 lakhs, 23 lakhs. So the number is huge. UPSC can bank on that. But JRBT cannot bank on a meager amount or meager figure of 200 and 300 and 400. They can wait at least for a sizable figure of 3,000, 4,000 or 5,000, which happened earlier when we started the process of JRBT. Not only JRBT, the teachers recruitment also, because Right. every day there are those who go for completion of their terms. Exactly. There are teachers, though schools are running without teachers. That is also a fact. But since your government want to go for quality education, better education system, why can't that be done in a See, rural basis teachers? There is constraint of fund. You understand, no? There is constraint of fund. The department, the government, the Honorable Chief Minister, the concerned ministers, they are always eager to give maximum number of employment to the unemployed youths of the state. We want livelihood to be given or provided to each and every household by any means. But we have to follow a certain policy, rule, regulation. So you have to cut your coat according to the cloth available. So you cannot go extravagant. Okay? We cannot go extravagant. Teachers have. Depending upon the financial crunch also, many developmental projects, many initiatives has been taken up by the department, by the government, and under the leadership of our Honorable Chief Minister. So wait and watch. It is very much in the minds of the ministers and the government to recruit the teachers who are eligible for TRBT and all. In the due course of time, this will be, attended. One more question, sir. That pure petrol, the government has a policy that now to also keep the option. In Tripura, what is the status on that? Will As of now, no circular or instruction has come from Government of India. As of now. Thank you.